আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পথে টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্ট যার অন্যতম একজন আদর্শের সৈনিক। যখন ম্যাডাম খালেদা জিয়া রাজপথে লড়াকু নেতৃত্ব দিচ্ছেন, যখন তার উপরে নানা রকম মিথ্যা মামলা হচ্ছে, তখন তার মামলার জন্য তার সাথে যারা পাশে যারা অকুতোভয় নেতৃত্ব দিয়েছেন, সেই তাদের একজন অন্যতম রাজপথের একজন আইনজীবী, বিএনপি চেয়ারপারসনের মামলা পরিচালনা করে সেই বিদগ্ধজন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার অন্যতম সহযোগী আইনজীবী, কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এবং গোপালগঞ্জ 1 মকসুদপুর কাশিয়ানী আংশিকের এলাকা নিয়ে যে সংসদীয় আসন, সেই সংসদীয় আসনের নন্দিত মুখ হিসাবে যিনি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলের নজর কাটতে পেরেছেন বা দলের কাছে প্রত্যাশা করছেন এবং মাঠে নেতৃবৃন্দদের কাছে আস্থাভাজন হিসেবে সুপরিচিত হয়েছেন, সেই বিদগ্ধজন জনাব অ্যাডভোকেট সৈয়দ জয়নাল আবেদিন মেজবা আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠান থেকে করে প্রশ্ন যদি আপনার করতে চান তাহলে স্ক্রিনে তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন অন্যতম আইনজীবী, অন্যতম সুপরিচিত একজন মুখ, তার কাছ থেকে ইতিহাসের কিছু বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। জি জনাব, আপনার দর্শক শ্রোতাকে জানাতে দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা, সেই 90-এর গণ আন্দোলন থেকে একেবারে বর্তমান অবধি একটানা আপনার রাজপথে পথ চলা রয়েছে এবং আইন পেশায় এসে ম্যাডাম খালেদা জিয়ার খুব কাছাকাছি আপনি আসতে পেরেছেন, জনাব তারেক রহমানের অনেক কাছাকাছি আসতে পেরেছেন, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের অত্যন্ত আস্থাভাজন হিসাবে আপনি একটি জায়গা তো প্রস্তুত করে পেরেছেন। আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনা ছিল, প্রেরণা ছিল, উৎসাহ উদ্দীপনা ছিল, যার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা বাস্তবায়নের একজন জনকের আদর্শ ধরে, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তকের রাজনীতির আদর্শ ধরে আপনি রাজপথে আছেন। আপনি যদি দর্শকদের জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আমি যখন ক্লাস 3-তে পড়ি, জি, তো স্কুল থেকে ছুটি দিয়ে দিল, বাড়িতে এসে শুনলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শহীদ হয়েছেন। এবং এই কথা শোনার পরে মানুষকে দেখলাম চোখের পানি ফেলতেছেন আমার গোপালগঞ্জে, এবং অনেকেই টেলিভিশন নিয়ে, রেডিও নিয়ে বসে আছেন। তখন টেলিভিশন আসে, ওই আর বাজারে এরকম আসেনি। তো আমার তখন মনে হলো যে যিনি মারা যাওয়ার পরে এত মানুষের এত ক্রন্দন অথবা এত এত ভালোবাসা যাকে, সেই মানুষটা জানি কতই না কত ভালো। এবং সেখান থেকেই ওনার প্রতি আমার একটা শ্রদ্ধাবোধ জন্মে যখন আমি প্রাইমারিতে পড়ি। এবং আমারও মনে হলো যেন একজন ভালো মানুষ, সত্যি সবাই মানে দৃষ্টিতে, সবাই চোখে পানি দেখে ওনার প্রতি যেই ভালোবাসাটা, সেই ভালোবাসাটা আমার ওখান থেকেই শুরু হয় এবং আজও শ্রদ্ধার সাথে তাকে ওনাকে আমি স্মরণ করি। যে এবং পরবর্তীতে ওনার জীবনী পড়ে, ওনার ব্যক্তিগত জীবনী জেনে আমি যতটা দেখেছি যে একজন আদর্শবান রাষ্ট্রনায়ক, যিনি মৃত্যুর পরে নিজের পরিবারের অথবা নিজের জন্য কোনো কিছু রেখে যান নাই। একজন আদর্শ গণতান্ত্রিক যে প্রক্রিয়া, মানুষের সেবা, সেটাই ছিল ওনার মূল লক্ষ্য এবং উনি সেই দিকে থেকে এক চুলো সরেন নাই। এই কারণেই আমার বিএনপি করা এবং কলেজে যেয়েই আমার ছাত্রদলে চলে গেছি, মানে মিছিলে, কারণ ওই যে ভালোবাসাটা আগে থেকে এবং সেই শ্রদ্ধার, আমি সেই রাজনীতিটি পছন্দ করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই আদর্শ, যে আদর্শ হবে রাজনীতি হবে জনগণের, এবং তখন থেকেই আমি এটা লালন করি। জি, আপনি যেটি বললেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কপদক শূন্য থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি মানুষের হৃদয়ে জায়গা করেছেন। গোপালগঞ্জের মতো জায়গায় যেখানে জনাব শেখ মুজিবুর রহমানের বাড়ি, বা সেখানে তিনি সেখানকার ছেলে হিসেবে এদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তার জন্য ক্রন্দনের জন্য কীরকম পরিবেশ বা তথ্য আপনার জানতে পেরেছেন? এবং অন্য জেলার একজন বাসিন্দা যিনি রাষ্ট্রের গুরুদায়িত্ব পালন করেছেন, মানুষের ভালো করতে চেয়েছেন, তার জন্য গোপালগঞ্জের লোকের চোখে জল, এটি আসলে বিশেষ কোনো ফল কিনা? শেখ মুজিবুর রহমান সাহেব যখন মারা যান তখন আমরা ছোট, কিন্তু মনে আছে কিছুটা। তো আমরা শুনলাম উনি নিহত হয়েছেন।
এরপরে হেলিকপ্টার উঠতে দেখলাম, এবং মানুষের ভিতরে একটা ভীতি ছিল। কিন্তু গোপালগঞ্জে সেরকম কাঁদতে আমি খুব একটা দেখিনি। বা আপনার মা বাবারা কেউ বলেনি যে অমুকের জন্য মানুষ কান্নাকাটি করেছে? আমি তাদের কাছে কারোর কাছ থেকে কোনো তথ্য আপনার কাছে মেলে? আমি আমার একেবারে মনে আছে যে সেরকম টোটাল গোপালগঞ্জেই এরকম কান্নার সেরকম কাউকে, আমার টোটালটা বলতে পারবো না, আমার মোকশেদপুরে যতটুকু আমি চিনি, আমি ছোট হিসেবে আশপাশের বাড়িতে দেখিনি। এবং সেটা কিন্তু ওনার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা কিন্তু বলেছেন যে আমার বাবা যখন মারা যায় তোমরা কিন্তু কেউ তখন যাও নাই। উনি কিন্তু নিজেও কষ্ট অনেকবার বলেছেন। প্রতি 15 আগস্টে বলতেন কেউ কে ছিলেন আমার পিতার লাশটি ধরার, বা কেউ তার জন্য কান্না করলো না, এই কথাগুলো তিনি বলতেন, অভিযোগ করতেন, যেটি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা সেটা মেনে নিতে পারতো না। হ্যাঁ, এটা অনেকেরই খুব গায়ে লাগতো। এবং যখন শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হলেন তখন সেনাপ্রধান ওনার নিয়োজিত, তারপরে আপনার রক্ষী বাহিনীর প্রধান যিনি ছিলেন সে ওনার নিয়োজিত, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান সবই ওনার নিয়োজিত, সব ওনারই লোক। এবং যারা ক্ষমতায় ওনার মারা যাওয়ার পরে ক্ষমতায় আসলেন এবং সংসদে ওই বসলেন, মন্ত্রী পরিষদ গঠন করলেন, তারা ওনার লোক। এবং সেক্ষেত্রে উনি অবশ্যই ওনার অবদান এই দেশের জন্য একটা জায়গা পর্যন্ত তিনি যথেষ্ট কাজ করেছেন, যথেষ্ট দায়িত্ব পালন করেছেন একটা পর্যায় পর্যন্ত তিনি। এবং আপনি দেখবেন যেটা আমি আলোচনা বিভিন্ন সময় যতটুকু দেখেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে কোনো বাযুক্তি করেন নাই, কোনো মন্তব্য কখনো করেন নাই। আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার সাথে বিভিন্ন মামলা টামলা নিয়ে বিভিন্ন বারবার দেখা হয়েছে, কোনোদিনই আমি ওনার সম্বন্ধে কোনো বাজে মন্তব্য করতেছে দেখি নাই। এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যত সময় না আক্রান্ত হয়েছেন, আগে একেবারে তখন দুই একটা কথা বললেও, যখন আওয়ামী লীগের তো সীমা ছাড়া আক্রমণ করেছে, এবং বিশেষ করে শেখ হাসিনা যেভাবে আক্রমণ করেছে, ধরে নিয়ে আসবে, এটা করবে, সেটা করবে, কত হুমকি ধামকি, কত কিছু, সেই তুলনায় কিন্তু সত্যি উনি অনেক নীরবতা পালন করেছেন এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। কারণ আসলে একজন নেতৃত্ব আসে যাবে, কিন্তু আমরা এখানে যদি আমরা ইতিহাস দেখি, জনাব শেখ মুজিবুর রহমান তিনি সম্পদের কিন্তু পাহাড় রেখে গেছেন। সম্পদ, তার অনেক সম্পদই ছিল, তার সন্তানদের সম্পদ নিয়ে কিন্তু অনেক কথা এসেছে। একজন সম্পদযুক্ত একজন রাজনীতিবিদ পৃথিবী থেকে বিদায় নিলেন, তিনি জাতির কাছে কেমন গুরুত্ব হলেন। একজন সম্পদহীন মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন। ইসলামের ভাষায় যেটা দেখতে পাই, মনীষীদের ভাষায় দেখতে পাই, রাসূলদের কোনো নবী রাসূলদের সম্পদ থাকে না, কোনো মনীষীদের সম্পদ থাকে না। মনীষী এবং রাসূলগণ জ্ঞান রেখে যান, মানবতা রেখে যান, শিষ্টাচার শিক্ষা রেখে যান। আর যারা সম্পদের কিছু ব্যক্তি আছে, যারা পৃথিবীতে সম্পদ রেখে যান, কোনটি আসলে রেখে যাওয়ার মতো বড় কিছু? সম্পদ নাকি জ্ঞান? সম্পদ নাকি সেবা? আসলে একজন রাজনীতিবিদের জন্য যেটা রেখে যাওয়া প্রয়োজন সেটা হচ্ছে সততা, স্বচ্ছতা এবং তার অবদান। সম্পদ রেখে যাওয়াটা হচ্ছে তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা বড় ধরনের বিপদ, কারণ হচ্ছে মানুষ এটাকে অন্যভাবেই নেয়। আর একটা হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেবের, নেতা শেখ মুজিবুর রহমান সাহেব এবং শাসক শেখ মুজিবুর রহমান সাহেবের ভিতরে একটু পার্থক্য আমি দেখতে পাই। সেক্ষেত্রে হচ্ছে যে উনি ব্যক্তি হিসেবে বেশি একটু উদার ছিলেন, আমার যেটা মনে হয়েছে, এবং উনি শাসনটা ওইভাবে করতে পারেন না, যার কারণে উনি কাকে কি বলবেন এমনও ছিল যে আমি কাকে কি বলবো। কিন্তু এই সুযোগটা বাংলাদেশের অনেকে নিয়েছে, এবং ওনার পরিবারেরও কিছু লোক নিয়েছে, এবং নেওয়ার পরেই উনি যতটা না এই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার ছিলেন, কিন্তু ওই যে ওনার দুর্বলতা, ওটাকে কাজে লাগিয়েই আপনি যেটা বলেন, এই উইক পয়েন্টটি আসলে জনাব শেখ মুজিবুর রহমানকে আসলে পৃথিবী থেকে নিয়ে যাওয়ার বা তার শত্রুদেরকে আরো বেশি চাঙ্গার সুযোগটা দিল কিনা। তিনি যদি একটু কঠোর হতেন, নেতাকর্মীদের একটু লাগাম টানতেন,
তাহলে হয়তো উনি যে উদার মনের বা ওনার এখানে সহজে অনুপ্রবেশ করা যাবে বা ওনার উপরে অ্যাসল্ট করা যাবে, হামলা করা যাবে, এই জিনিসটা হয়তো হতো না। অনেকেই বলছেন, আপনার জায়গা থেকে কি অভিমত? বিশেষ করে ৭২-এর যিনি মহা আলোচিত ব্যক্তিত্ব, ৭৫-এ তার ব্যাপারে যে আগ্রহ না রাখাটা, এটি তো অনেকগুলি কারণ। তার পরিবার অনেক বিয়ে থা হয়েছে, অনেক সাজসজ্জা জাতি দেখেছে, কিন্তু ক্ষুদিত মানুষগুলি রাস্তায় পড়ে লাশ হয়ে গেছে, বিড়াল কুকুর বা ক্ষুদিত মানুষ একসাথে থেকেছে। এই জায়গার সাথে আসলে একজন জনাব শেখ মুজিবুর রহমান আসলে তার সাথে এই আচরণটা যায় কিনা, আসলে এই জিনিসগুলো মানুষ আসলে নিতে পারেনি। একটা জিনিস মানে আমাদের একটা বক্তব্য আছে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, রাইট। এখন আর একটা কথা আছে, ভাত দেওয়ার কেউ না, কিলানের গোসাই। জি। তো ওই সময় যে পরিমাণ, উনি নিজেই বলেছেন যে আমার কম্বলটা কোথায়, হ্যাঁ। তো উনি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন, অথবা দেশে যখন প্রচণ্ডভাবে দুর্ভিক্ষ, তখন 55 পাউন্ডের কেক কাটা হয়েছে। এই যে একটা মানে দেশের মানুষের এমন একটা পর্যায়ে ছিল যে না, এভাবে চলবে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওনার একটা বক্তৃতে, যদি কেউ ফোরাত নদীর তীরে একটা কুকুরও মারা যায়, একটা কুকুরও মারা যায়, তার জন্য আমি ওমর দায়ী থাকবো। তো ৭২ পরবর্তীকালে যেই দুর্ভিক্ষ, যে চরম দুরবস্থা, সেখান থেকে কিছু কালোবাজারি সমস্ত সম্পদগুলো তাদের কুক্ষিগত করেছে, এবং শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেবের ভাগেও তো একটা কম্বল ছিল, সেটাও মেরে দিয়েছে। মানে আওয়ামী লীগের তৎকালীন যারা এই দেশের দায়িত্বে ছিলেন, একাতার প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার সব চালান না। উনি শাসক হিসাবে একসাথে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, অনেকেই অনেক জায়গাতে কন্ট্রিবিউশন রেখেছেন। বিশেষ করে সিরাজ শিকদারের ব্যাপারে যে নীতিটি, এটি তার অন্য একটা জায়গায় তাকে অন্যভাবে আবিষ্কার করা যায় কিনা। তিনি বিপরীত মুখ বা তার বিরুদ্ধে কেউ মত প্রকাশ করলে তিনি সেগুলো বরদাস্ত করতে পারতেন না, বা সংবাদপত্রগুলি স্বাধীনতা দিলে এটা ঠিক না, বা কোনো দল রাজনীতি করলে এটা ঠিক না, এই বিষয়গুলি ওনাকে কে বোঝালো, বা উনি এগুলা থেকে কিভাবে কি উইন করতে চাইলেন বলে আপনি মনে করেন? আসলে ওই সময় একটা ইয়া ছিল বাংলাদেশে, সারা বিশ্বে সমাজতন্ত্রের একটা মানে সারা বিশ্বে একটা ইয়া ছিল, একটা রেভলিউশন চলছিল, একটা রেনেসান্স চলছিল। আওয়ামী লীগের ভিতরে একটা ইয়া ঢুকলো, মুজিববাদ। এটা কিন্তু ওই তৎকালীন লেনিনবাদ, এইরকমই একটা কার্ল মার্ক্সবাদ। কিন্তু তখন আওয়ামী লীগের কিছু নেতারা ওনাকে এটা বোঝালেন, এবং উনি এটাকে কখনো এর বিরুদ্ধে উনি কিছু বলেননি। কিন্তু এই মুজিববাদ, কিন্তু উনি তো সারা জীবন গণতন্ত্রের কথা বলেছেন, নির্বাচনের কথা বলেছেন, এবং যদি আপনার পাকিস্তানের ওই ৭০-এর নির্বাচনের পরে যদি সমঝোতা হতো, তাহলে উনি প্রধানমন্ত্রী হতেন। এটি তো বাস্তবতা। কিন্তু সেটা না করে পাকিস্তানি, ওদের তো মাথা মোটা, মানে কি কারণে যে একটা নির্বাচিত মানে একটা নির্বাচনকেই তারা এভাবে ভেঙে দিয়ে একটা আক্রমণ করা বাংলাদেশের উপরে, এগুলো ছিল তাদের খুবই একটা অন্যায়। এবং সেই জায়গায়, আচ্ছা, এখানে অন্যায় নাকি দায় বিষয়টি একেবারে ৭ই মার্চের ভাষণে জনাব শেখ মুজিবুর রহমান আবেগ জাগালেন, ৭.৫ কোটি মানুষ তার আবেগকে শ্রদ্ধা করলেন, এবং মুক্তিযুদ্ধের দিকে দেশ এগিয়ে যাচ্ছিল। ২৫ মার্চ পর্যন্ত তিনি একেবারে নতজন থাকলেন। অপারেশন সার্চলাইট শুরু হলো, জেনোসাইড হচ্ছে। এমন অবস্থা যে দায়িত্ব বা যে গুরুত্বটা, এবং ওখানে রুখে দাঁড়ানোর মতো যে চেতনা, তিনি যেভাবে সাউন্ড দিয়ে কথা বলেছেন ৭ই মার্চে, সেই সাউন্ডটা যদি ২৫শে মার্চের কালরাত্রিতে হতো, সেটি তার জায়গা থেকে দরকার ছিল। ওখানে এই জায়গায় তিনি নতজন নীতি গ্রহণ করার কারণে যে মানুষটি এই একেবারে বীরত্বের নীতি নিয়ে আসলেন, ইতিহাসের সমর নায়ক, অমর নায়ক হিসেবে যিনি ইতিহাসে নাম লেখালেন, ওই রিভোল্ট বলে যিনি আলোচনায় আসলেন, তার জায়গাটা, এই ইতিহাসের এই জায়গাটা নিয়ে আসলে অনেক কিছুই লুকোচুরি আছে। আসল সত্য আসলে কি? আমরা তো ইতিহাস পড়ে যতটুকু জানি, সেটা হচ্ছে উনি ৭ই মার্চের যে কথাটা বলেছেন, কিন্তু পরবর্তীতে ২৫ তারিখ পর্যন্ত আমার
যতটা গোরজালো ততটা বসালো না। সেটার কারণ হচ্ছে যে উনি একটা আলোচনায় চাচ্ছিলেন, যে আলোচনা হোক এবং দ্রুত একটা মানে ক্ষমতার দেওয়া হোক। কিন্তু আসলে সেটা না হওয়ার পরে উনি কিন্তু আর যুদ্ধের মাঠে থাকলেন না। আমাদের যদি আমরা সারা বিশ্বের দিকে আলোচনা করি, তাই দেখবো যে আমরা সবসময় যুদ্ধের মাঠে নেতা চলে গেছেন, কিন্তু উনি যুদ্ধের মাঠে যান নাই। আসলে ওনার পাকিস্তান প্রীতি কিন্তু ছিল, অর্থাৎ অখণ্ড পাকিস্তান যেহেতু মেজরিটি পার্টি নির্বাচিত হয়েছেন, অখণ্ড পাকিস্তানের প্রতি ওনার দুর্বলতা ছিল। এবং আপনার 65 সালের যুদ্ধ বলেন, তারপরে যে সময় বলেন, সবসময় কিন্তু উনি ওইটার প্রতি আমাদের মানে ইতিহাস থেকে যতটুকু নিয়েছে পড়েছি, তো ওনার সেটা ছিল। এবং উনি চেয়েছিলেন যে আসলে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা নিষ্পত্তি হোক। কিন্তু এটা যে শেষ পর্যন্ত এই পর্যন্ত পৌঁছাবে এবং সেটা মুক্তিযুদ্ধের রূপ নেবে, এটা ওনার 7ই মার্চের ভাষণ যেভাবেই আসুক, কিন্তু প্রকৃতভাবে ওভাবে উনি মানসিকভাবে ওইটার জন্য প্রস্তুত ছিলেন বলে আমার মনে হয় না। এক্ষেত্রে যিনি একেবারে নিজের জীবন বাজি রাখলেন বা স্ত্রী সন্তানের কথা চিন্তা না করে যিনি দায়িত্ব পালন করলেন, তার ঘোষণা, দুটি বার্তা ঘোষণার ক্ষেত্রে একটি ঘোষণা নিয়ে ব্যাপক আওয়ামী লীগ আলোচনা করে গেছে। তাদের আমলে অনেক অপদস্থ, তিনি ঘোষক নন, পাঠক নানা কথাবার্তা বলে গেছে। কিন্তু মুক্তিযুদ্ধের এখন অনেক সেক্টর কমান্ডাররা রয়েছেন বা সেক্টর কমান্ডার ফোরামস রয়েছেন, বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে জেড ফোর্সে যুদ্ধ করেছেন এমন অনেক অফিসার এখনও জীবিত আছেন। কর্নেল অলির মতো বিদগ্ধ জনেরা এখনও কিন্তু সাক্ষ্য দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের এই ঘোষণার ক্ষেত্রে যে আবরণটি আওয়ামী লীগ আসলেই ঢাকা দেয়, সেটি আসলে কত অংশ সত্য বা তারা কতটুকু কি করতে চায় বা বলতে চায়? জিয়া রহমান সাহেব যেই ভাষণ দিয়েছেন উই রিভোল্ট বলে, এটা আওয়ামী লীগ বলতে চায় অনেক ক্ষেত্রে যে অন বিহাফ অফ শেখ মুজিব, কিন্তু এটা প্রথম কিন্তু উনি উই রিভোল্ট বলছেন। পরবর্তীটা দেশের একটা মানে সাম্য, এই যুদ্ধে যাতে কোনো যুদ্ধটাই যুদ্ধের মতো হয় এবং দেশের জন্যই উনি সবাইকে নিয়েই ওটাই ওইভাবেই করেছেন। এবং সেটা স্বাধীনতার জন্য, উনি কিছু পাওয়ার জন্য না। এবং উনি শহীদ হতে পারতেন, ওনার পরিবার আটকে গেল এবং ওনার পরিবার পরিজন রেখে উনি ওনার যিনি অধিনায়ক ছিলেন তাকেও আটকাই দিলে, তো তাকে খুন করে ফেললেন। এই যে এইটা, সেটা হচ্ছে ওনার একেবারে সবসময় ওনার দৃষ্টিটাই ছিল দেশের, এবং এককভাবে কোনো কিছু নিজের দায়িত্বে নেওয়ার জন্য নয়, মূলত টোটাল দেশটাকে, টোটাল দেশের মানুষটাকে, যারা আওয়ামী লীগ করতো অথবা যারা যেখানেই ছিল, যাতে সবাই একত্রিতভাবে আসতে পারে, সেই জন্যই উনি পরবর্তীটা হয়তো কারো চিন্তা ভাবনা করেই এটা করেছেন। কিন্তু ওনাকে কোনো আওয়ামী লীগের নেতাই বলতে পারবে না অথবা কোনো বুদ্ধিজীবী বলতে পারবে না যে আমরা ওনাকে বলেছিলাম। উনি কিন্তু স্বপ্রণোদিত হয়ে এবং স্বেচ্ছায় দেশের জন্যই, দেশের নাগরিকদের জন্য, যখন রক্তাক্ত হচ্ছে, মানুষকে খুন করে ফেলছে, পাকিস্তান বর্বরভাবে তাদেরকে সেনাবাহিনীকে নামিয়ে দিয়েছে, তখন ওনার কাছে এই একটা পথ ছাড়া আর কোনো পথ ছিল না, ডু অর ডাই। হ্যাঁ, ডু অর ডাই। এবং সেখানে উনি অন বিহাফ শেখ মুজিবুর রহমান কেন, অন বিহাফ উনি আরও কারো নামও বললেও ওটা ছিল ওনার প্রতিরোধ করতে হবে, কারণ যুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমান অবশ্যই তৎকালীন সময় অবিসংবাদিত নেতা ছিলেন, এবং যদিও উনি ক্ষমতাটাকেই পূর্ণাঙ্গভাবে দেখেছেন, কিন্তু জিয়া রহমান সাহেব ওইটা সারা দেশটাকেই একসাথে নেওয়ার জন্যই মূলত ওনার বক্তব্য আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে এ জাতির জন্য ঘোষণা দিয়েছেন, সেটি যে চরমতম স্বীকৃতি মিলল আমরা 75-এর 7 নভেম্বর যেটা দেখতে পাই। এদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ বা মেজর জেনারেল কে এম শফিউলের একটা উইং, তারা চাচ্ছেন নেতৃত্ব নিতে, কর্নেল তাহেরকে সামনে রেখে জাসদ চাচ্ছে নেতৃত্ব নিতে, কিন্তু সিপাহী জনতা, দেশ জনতা, সাধারণ মানুষ চাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি নেতৃত্ব আসুন এবং অবরুদ্ধ অবস্থা থেকে তাকে যে মুক্ত করলেন। আমরা যেটা দেখতে পাই কবির ভাষায়, তুমি যদি জীবনকে কিছু দাও, জীবন তোমাকে উত্তম রিটার্ন দেবে। উত্তম রিটার্ন তিনি 71-এর
26শে মার্চের ঘোষণা দেওয়ার কারণেই 75-এর এটি হলো কিনা, 75-এর পুরস্কারটি তিনি আসলে 71-এর কারণে পেলেন কিনা? 77-এ জি, 75-এর 7 নভেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেই আদর্শিক আচরণ এবং সেনাবাহিনীর যেই সোলজার যারা ছিল তারা ওনার আচার আচরণে কথাবার্তায় সবাই মুগ্ধ ছিল এবং সবাই জানতেন যে তিনি জাতির জন্য কি কন্ট্রিবিউট করেছেন। ইভেন উনি কিন্তু মুক্তিযুদ্ধের পরে কিন্তু ব্যারাকে ফিরে গেছেন এবং উনি ওনার সেনার একজন হিসেবে, একজন সৈনিক হিসেবে, অফিসার হিসেবে উনি ওনার দায়িত্ব পালনে কোথাও উনি যে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অথবা এই ওনার এই বীরত্বপূর্ণ বিষয়, উনি শেখ মুজিবুর রহমান সাহেবের সময় তো উনি পদকও পেয়েছেন, বীরত্ব উপাধি পেয়েছেন, হ্যাঁ, কিন্তু উনি এই জন্য কখনো গর্ব প্রকাশ করেন নাই এবং নিজেকে তুলে ধরার জন্য ইয়ে করে নাই, কিন্তু মানে জনগণের কাছে জানো নাই, কিন্তু জনগণ ওনাকে ওই 26শে মার্চ থেকে জনগণ ওনাকে চিনত এবং তখনই তাদের কাছে হৃদয়ে উনি গেঁথে গিয়েছিলেন। তিনি গেঁথে গেলেন, তলাবিহীন ঝুড়ি পেলেন। তলাবিহীন ঝুড়িটাকে যেভাবে একেবারে কুড়ি কুড়ি করে উড়ি উড়ি করে পুরো দেশটাকে পায়ের নিচে রেখে 10,000 কিলোমিটার পায়ে হেঁটে ঘাম ছুটিয়ে মাইলের পর মাইল হেঁটে যেভাবে রাজনীতিবিদদের জন্য ইথিক্স রাখলেন, দেশভাবে উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করলেন। আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান, অর্থাৎ ত্যাগের রাজনীতি করতে হবে, রিল্যাক্সের রাজনীতি করার কোনো সুযোগ নেই, রাজনীতিবিদ হতে হলে মানুষের মাঝে থেকে রাজনীতি করতে হবে, এই ধরনের ইথিক্স ধারণ করে যে 19 দফা তিনি দিয়ে গেলেন, সেটি কত বড় ঐতিহাসিক দফা এবং তিনি তার দায়িত্ব পালনকালীন কি কি বিষয় রেখে গেছেন আপনার চেতনায় জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেমনভাবে আসলে আছেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় নেওয়ার আসার পরেই আমি একটা বইতে পড়লাম যে সচিবালয়ে মন্ত্রী পর্যায়ে অথবা বিভিন্ন মন্ত্রণালয় পর্যায়ে তদবির করার জন্য সবসময় কিছু মেয়েরা, সুন্দরী মেয়েরা ঘোরাফেরা করে। উনি স্পষ্ট করে বলে দিলেন যে উনি খবর নিলেন এবং নিয়ে দেখলেন যে এই মেয়েগুলা এগুলো করে, স্পষ্ট ওনার মন্ত্রিসভায় বলে দিলেন নো, এটা করা যাবে না। উনি ওনার পরিবারের কাউকেই দায়িত্বে আনেন নাই এবং কোনো সুযোগ দিয়ে যান নাই, না ওনার শ্বশুরবাড়ির কাউকে, না ওনার পিতার বাড়ির কাউকে। সেক্ষেত্রে ওনার যে শাসন এবং সেই শাসনটা ছিল গণতান্ত্রিক শাসন এবং মানুষকে ভালোবাসার। যেমন হেঁটে হেঁটে উনি মাইলকে মাইল গেছেন। এরপরে আমার এমনও জানা শুনেছি যে উনি হাঁটতেছেন, এক বৃদ্ধা মা ওই রান্না করতেছেন, সেখানে যে বসছেন, মা কি রান্না করছেন। তো যে এই যে মানুষের সাথে মিশে যাওয়া, যেটাকে আমরা ওইখানেও তুলনা করা ঠিক না, তবে আমার মনে হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে উনি অনুকরণ করেছেন, যে কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খবর নিতেন, যেতেন। তারপরে সততার ব্যাপারে উনি খুবই কনসার্ন ছিলেন এবং অত মানে নিজের সন্তানেরকেও উনি বিচার করেছেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও দুর্নীতির কোনো সুযোগ তার এখানে ছিল না এবং ওনার নীতি এবং আদর্শ যদি বিএনপি করে, এরকম যদি কেউ দাবি করে, তবে সততা এবং স্বচ্ছতার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর চাঁদাবাজি, দুর্নীতি, অন্যকে কষ্ট দেওয়া, দখল করা, এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলের যদি কোনো মানে নামধারী যদি করে থাকে তা বলে নামধারী, কোনো ক্রমেই সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুকরণকারী না, আদর্শে লালিত না। আর ওনার আদর্শ যদি লালনই না করি, তাহলে আমি ওই রাজনীতির তো আসলে আমি বিশ্বাস করব না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার রাজনীতি করলেন। আওয়ামী লীগ যেটি নিষিদ্ধ পর্যায় পর্যন্ত ছিল, তাকে রাজনীতি করার জন্য সুযোগ দিলেন। আওয়ামী লীগ 1979 সালে নির্বাচনে অংশগ্রহণ করে এবং সংসদেও যায়। সেক্ষেত্রে 81-র 17 মে শেখ হাসিনা দেশে আসেন। আপনাদের গোপালগঞ্জের সাবেক প্রধানমন্ত্রী শেখের বেটি, তিনি আসার মাত্র 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়।
আওয়ামী লীগ তাদের শাসনামলে বা শেখ হাসিনা তাদের শাসনামলে তার পিতা জনাব শেখ মুজিবুর রহমান হত্যার বিচার তিনি করে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার বিচার বিচারিকভাবে আজ পর্যন্ত কিন্তু হয় নাই, অমীমাংসিত যে বিষয়টি রয়েছে। আপনি একজন আইনবিদ হিসাবে এই জায়গাটা নিয়ে আপনার অভিমত আসলে আপনি কিভাবে ব্যক্ত করতে চান? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যেই হত্যাকাণ্ডটা, এটা আন্তর্জাতিকভাবেই একটা বড় ধরনের ষড়যন্ত্র ছিল। জি। এবং দেখবেন যে যারা এই ঘটনাটা ঘটালো তাদেরকে মার্শাল ল নামে ট্রাইব্যুনালে, কোর্ট মার্শালে একটা বিচার করে ফেলানো হলো। কিন্তু এর যে মাস্টার মাইন্ড কি, এটি কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে গেল। মানে ওনাকে হত্যা করা এবং পরবর্তী স্টেপগুলো ছিল একেবারেই মানে পরিকল্পিত, এবং সেটা তারা শক্তভাবে এবং সুকৌশলে সেটা পালন করেছে। যার কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হত্যার অনেক রহস্যই উন্মোচিত হয়নি। এই উন্মোচনটা আসলে আপনারা দেখতে চান কিনা? শেখ হাসিনা কিন্তু তার আস্তে আস্তে যখনই ক্ষমতা বেশি থেকেছে তখনই আরো বেশি সেই দুর্দান্ত প্রণাবত্ব গুলি করে গেছে। তো বিএনপি তো সাম্যের রাজনীতি করতে চায়, কোনো হত্যারই বিচারহীনতা আসলে সংস্কৃতি থাকার কথা না। বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো এরকম বিদগ্ধ জন, যিনি ইতিহাসের জননায়ক, ঐতিহাসিকভাবে একটা দায়মুক্তির প্রয়োজনে এই কুশীলবদের খোঁজা বা মাস্টার মাইন্ড খোঁজা বা একটা বিচারিক পরিসম্মতা, বিচারিক কাঠামো আসলে পরিচালনা হওয়া দরকার কিনা আইনবিদ হিসাবে কি মনে করেন? বিএনপি যদি আগামীতে দায়িত্বে আসে, ক্ষমতায় আসে, বিএনপি যদি এই সুযোগ সেই পরিবেশে আসে, তাহলে আপনি যদি বিএনপির একদম ঘরের ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন কঠিন সময় মামলা পরিচালনা করেছেন, আপনি এই জায়গাটা নিয়ে আসলে দলের কাছে কি বিষয়ে আপিল রাখবেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন শহীদ হলেন অথবা খুন হলেন, তখন শেখ হাসিনা পালিয়ে যেতে গেছিলেন। এই যে পালিয়ে যাওয়াটা, চেষ্টা করাটা, যদিও যেতে পারেন নাই, এখানে কিন্তু একটা বড় সন্দেহ কাজ করে। তো তবে তৎকালীন সময় যারা আমাদের ওই সরকারে ছিলেন, তাদের ওই বিষয়টা দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। সেই দায়িত্বের ক্ষেত্রে তারা কি দায় এড়াতে পারেন না? পারেন না, না, তারা দায় এড়াতে পারেন না। এবং তাদের দায়িত্ব ছিল, যেমন ম্যাডাম তো একজন গৃহবধূ, আর আইন সম্পর্কে অথবা প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানতেন না। সন্তানেরাও অনেক ছোট ছিলেন। জনাব তারেক রহমান সাহেব এবং ভদ্রমোহন কবর সাহেব, তারাও ছোট স্কুলে পড়েন। তো তাদের তো আর এই বিষয়ে জানার করার কথা না, মানে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা না। কিন্তু যারা তৎকালীন সংসদে ছিলেন এবং পরবর্তীতে সত্তার সাহেব আসলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু সত্যিকারেই তাদের কাছ থেকে যে দায়িত্বটা ছিল, দুঃখজনক কিনা, দায়হীনতার এটা দুঃখজনক বিষয় কিনা, বিশেষ করে এত মানে আলোচিত, এত নন্দিত, মানুষের হৃদয় কাঁপানো যে পরিবেশ তিনি তৈরি করেন, তার জন্য যে লক্ষ লক্ষ মানুষের ক্রন্দন, লক্ষ লক্ষ মানুষ তার জন্য আবেগ প্রকাশ করেছেন। ঐতিহাসিক স্বীকৃত সর্বশ্রেষ্ঠ জানাজার মধ্যে অন্যতম তার দাফনের চিত্রটি, তার জানাজার চিত্রটি, এটি আসলে বিবেকতাড়িতের জায়গা থেকে এই মহান ব্যক্তির বিচারিক বিষয়টি নিয়ে একটা সুরাহা হওয়া দরকার কিনা? হ্যাঁ, এটা অবশ্যই এর সত্য উন্মোচন হওয়া উচিত, এবং এর সাথে যারা ছিল সংশ্লিষ্ট তাদের চিহ্নিত হওয়া উচিত। এবং ওনার যদিও দীর্ঘদিন হয়েছে, শেখ হাসিনা এখনো বেঁচে আছেন, আর তারপরে তিনি এই বিষয়গুলো প্রশ্নের সুযোগ আসতে পারেন, তিনিও তার জায়গা থেকে বক্তব্য দিতে পারেন, প্রসিকিউশন তার ব্যাপারেও হয়তো আলোচনা আসতে পারে, এরকম সুপরিবেশ হয়তো হবে। 81-র পর থেকে জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী ম্যাডাম খালেদা জিয়া তিনি রাজপথে আসলেন, এদিকে শেখের বেটি শেখ হাসিনাও তিনি রাজনীতিতে করা শুরু করলেন। দুই নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে যুক্ত হলেন, একই মঞ্চে তারা উভয়ে কথাও বলেছেন, কিন্তু দুজন দু ধরনের নীতি গ্রহণ করে গেছেন। এক নেত্রীর এক নীতি, আরেক নেত্রীর আরেক নীতি। দুইজনের যে নীতিগত যে বিষয়গুলি, নীতির জায়গায় আসলে এই জাতির কাছে কে কত কৃতি অর্জন করেছেন, 45 বছরের রাজপথের রাজনীতিতে কে কি এই দেশের মানুষের কাছে অর্জন করলেন, এবং কে কার অবস্থানটি কেমন? শেখ হাসিনা 1986 সালের নির্বাচনেই উনি বলেছিলেন যে
এরশাদের সাথে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হবে। কিন্তু আমরা দেখলাম যে উনি তারপরে দিন ওই নির্বাচনে চলে গেলেন। এর পরবর্তীতে ওনাকে আমরা যেটা দেখেছি যে প্রথমবার সরকার গঠন করলেও স্বাভাবিকভাবে একটা মোটামুটি চালাইছেন, কিন্তু 2009 সরকার, হ্যাঁ 9 থেকে 14 মোটামুটি চলে আসছে, একটা স্বাভাবিক গতি ছিল। যদিও মামলা টামলা বিভিন্নভাবে দিয়েছেন, বিএনপির মহাসচিব সহ, বিএনপির চেয়ারপারসন সহ সবাই এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সবাইকেই মামলায় জড়ানো ওনার একটা কৌশলই হয়ে গেল, সবাইকে মামলায় হয়রানি করা এবং মানুষকে আদালত মুখী করে ফেলা। কিন্তু তার পরবর্তীতে 14 পরে যেন উনি একেবারেই মানে এতটাই মানে নৃশংসী বা দুর্দ্বন্দ্ব প্রতাপত্য বা প্রতিশোধ পরায়ণতা, প্রতিশোধ মানে প্রতিশোধের চেয়ে বলা হচ্ছে যে প্রতিহিংসা এবং উনি এককত্ব, ক্ষমতার এককত্ব ধরে রাখার জন্যই উনি একেবারে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে শুরু করলেন এবং ওনার আত্মীয় স্বজনদেরই বেশি উনি প্রাধান্য দিয়েছেন এবং শেষ পর্যন্ত নিজেকে এতটাই ভাবতেন যে ওনাদের বিভিন্ন নেতারা বক্তব্যে বলতেন যে তাদের বাইরে আর বাংলাদেশটা কিছু নেই, সবই তাদের নিয়ন্ত্রণে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে উনি যখন 5 তারিখে চলে যান তখন উনি একটা মেসেজ রেখে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য যে উনি এবং ওনার পরিবারের জন্যই উনি, কারণ উনি পালিয়ে গেলেন, ওনার বোনকে নিয়ে গেলেন, কিন্তু এই দেশের জনগণ যারা আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগের জন্য তারা পাশে ছিল, বিপদে আপদে ছিল, তাদেরকে কিন্তু উনি একেবারেই চিনলেন না। ইভেন এখনো যদি উনি এই দেশে এসে বিচারের মুখোমুখি হন তাহলে ওনার ব্যাপারে জনগণের একটা ভিন্ন ধারণা হতো। দেখেন ওনার বয়স তো কম হয় নাই, তো 77 ক্রস করেছেন। হ্যাঁ, উনি কত বছর বাঁচবেন? 20 বছর হয়তো। কিন্তু মানুষের মৃত্যু তো আছেই। তো উনি তো বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও 3টে হত্যা মামলা ছিল, সাজা ছিল, অসুস্থ মানুষ উঠতে পারতেন না, তারপরে জেল থেকে উনি দীর্ঘদিন জেলে রয়েছেন, কিন্তু দেশ ছাড়েন নাই। এবং নেতাকর্মীদের ব্যাপারে এতটাই ছিলেন, মানে তার মায়া ছিল। আমার একবার ওনার সাথে দেখা হলো কেরানীগঞ্জ, ওই যে কেরানীগঞ্জ না আপনার ঢাকার যে পুরাতন কারাগারে, ওই নাজিমউদ্দিন রোডে। তো উনি ওই উপর থেকে ওই যে কোর্ট থেকে বেরোনোর সময় ওনার সাথে আমার দেখা। উনি বললেন যে মেজবা, শুধু আমার মামলা নয়, নেতাকর্মীদের মামলার দিকে কিন্তু খেয়াল রেখো। এই যে নেতাকর্মীদের প্রতি খেয়াল রেখো, তো এই জিনিসটা আমাকে খুব অবাক করেছে যে উনি এত অসুস্থ, এত অসহায়, মানে এত নির্যাতনের ভিতরে আছেন এবং ওনার মতো একটা মানুষ সারাটা জীবনই তো একদিকে প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন, সেনাপ্রধানের ওয়াইফ ছিলেন, 3 বারে প্রধানমন্ত্রী, এটা আলাদা লাইফই তো লিড করছে, কিন্তু সেখানে একটা স্যাঁতস্যাঁতে জায়গা এবং কি দুরবস্থার ভিতরে তাকে রাখা হয়েছে। তার ভিতরেও উনি নিজের সন্তান অথবা নিজের অন্যদের কথা না বলে উনি কিন্তু নেতা কর্মীদের কথা সেখানে মনে করলেন। অর্থাৎ হলো উনি নেতা কর্মীকে তিনি ভুলে যান নাই, অথবা থিও দেশ, উনি বলেছেন এই দেশের বাইরে আমার কোনো জায়গা নেই। কিন্তু শেখ হাসিনা প্রকৃতভাবে তার অত্যন্ত মানে দায়িত্বশীল হলে ওনার উচিত ছিল এই কারাগারে থাকলেও বিচারের মুখোমুখি হলেও ওনার নেতাকর্মীদের পাশে থাকা, কিন্তু উনি কিন্তু সেটা করেন। এর আওয়ামী লীগ সবসময় ঝামেলা দেখলেই আওয়ামী লীগের নেতৃত্বের, যেমন শেখ মুজিবুর রহমান সাহেব দেখছি মানে ধরা দিলেন, চলে গেলেন পাকিস্তানে। এরপরে আমরা দেখেছি 1/11-এর পরও শেখ হাসিনা চিকিৎসার নামে দেশে বাইরে চলে গেলেন। আবার এই যে 5ই আগস্ট সারা দেশের যেই একটা মানে তাণ্ডব চালালো এবং তার ওনার নির্দেশনা ছিল, এটা সুস্পষ্ট এখন। কিন্তু সেখানে উনি তো আইনের মাধ্যমেই তো উনি এটাকে করবেন,
আর ধরে নিলাম ওনার একটা সাজা হতো, কিন্তু এই দেশের ওনার নাগরিক ইয়ারা, ওনার যারা সমর্থক, তারা তো ওনাকে মনে রাখতো যে নেত্রী আমাদের ফেলে যান নাই, আমাদের পাশে আছেন। ইভেন এমনকি ওনাকে বলতেছি না, যে কোনো নেতাই যদি ফাঁসিও হয় আর নেতা যদি পালিয়ে না যায় এবং ফাঁসির পরে ওই লাশটাকেই তারা, ওই কবরটাকেই তারা শ্রদ্ধাশীলভাবে দেখে যে না এই যে আমার নেতার কবর। এবং একসময় পৃথিবীতে অনেকেরই ফাঁসি হয়েছে, কিন্তু তারা কিন্তু পৃথিবীতে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছেন রাজনীতিবিদ হিসাবে। কিন্তু যারা পালিয়ে গেছেন, নিজে পালিয়ে রক্ষা করেছেন, অথবা সন্তানদের আত্মীয় স্বজনকে রক্ষা করে জনগণকে এবং নেতা কর্মীদেরকে ফেলে চলে গেছেন, এক্ষেত্রে লাইক ফাদার লাইক চাইল্ডের মতো জনাব শেখ মুজিবুর নিজের পরিবার ছাড়া কাউকে চিন্তা করেন নাই, পরিবারকে সেভ রেখে তিনি আনসেভ করে এদেশ থেকে চলে যান ৭১-এ। এরপরে তার কারণে পরিবারের ভালোবাসা ছাড়া কারো ভালোবাসা না। আওয়ামী লীগের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়ার পরে মাত্র ১৮ জনকে পাওয়া গিয়েছিল যারা শুধু পরিবারের লোক। তো অথচ ১৮০০ জনের লোক হতে পারতো, ১৮,০০০, ১৮ লক্ষ হতে পারতো। শেখ হাসিনা যেভাবে নেতা কর্মীদেরকে ভুলে গেলেন, যে পরিণতিটা হলো, এই পরিণতির কারণে তিনিও যদি এই দুনিয়া থেকে বিদায় নেন, তার পরিস্থিতি তেমন হবে কিনা, এই দলটি আসলে এইভাবেই তৈরি কিনা, এইভাবে আসলে জিন বা এইভাবে জিন তত্ত্ব বা সিলসিলা জারি করে যাচ্ছে কিনা। শেখ হাসিনা যেমন ইদানিং যে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটলো, আমি এটা বলতেই হয়, জি, ওনাদের অনেকের উস্কানিতে কয়েকটা লোক মারা গেল। তো উস্কানিতে ওনাদের তো গোপালগঞ্জে, এটা বাস্তবতা, গোপালগঞ্জের জনগণ ওনাদেরকে ভালো, মানে বেশ ভালোবাসে অথবা ভালোবাসতো, যেভাবেই বলি। কিন্তু ওই জায়গায় যে মানে অল্প কয়েকজন ওই এনসিপির একটা অল্প কয়েকজন নেতা গেছে অথবা নেতা কর্মী গেছে, তাদের জন্য তো এই যে ঘটনাটা ঘটানো, তার সাথে তো আওয়ামী লীগের একটা অবশ্যই যোগসাযোগ ছিল। কিন্তু এইতে করে সারা গোপালগঞ্জকে একটা বিপদে ফেলাই দিবে। এবং উনি হয়তো ভারতে ভালোই আছেন এবং আওয়ামী লীগের যারা আছে কেউ কষ্টে আছেন এরকম কিন্তু না, আমরা জানতে পারতেছি না। কিন্তু সারা গোপালগঞ্জের একটা কতগুলো মামলা ফেলে, হাজার হাজার মামলা হয়েছে এবং চিরুনি তল্লাশি হচ্ছে সেখানে। হ্যাঁ, এবং মানুষকে কিন্তু একটা বিপর্যস্ত অবস্থায় ফেলেছেন। কিন্তু প্রকৃতপক্ষে একজন দূরদর্শী নেতৃত্ব যদি ওনার ভিতরে থাকতো, তাহলে উনি ধীরে সুস্থে, কারণ এটা তো রাজনীতি দিয়ে, রাজনীতিকে ওনাকে মোকাবেলা করতে হবে। তারা বলতো, কথাবার্তা বলে চলে যেত। হ্যাঁ, তারা তার আক্রমণ করতে আসতো না, তো কথার রাজনৈতিক সুযোগও তো দিল না কথার। হ্যাঁ, সেটাই। আর যেটা বলছে সেটা হচ্ছে যে মুজিববাদ তো নাই, মুজিববাদ তো শেখ মুজিবুর রহমান সাহেব মারা যাওয়ার পরে ওই যে সমাজতন্ত্রের কথা যখন বলতেছিলাম, ওটা তো সমাজতান্ত্রিক একটা ধারা ছিল। এরপরে শেখ হাসিনার যে বাদ ছিল অথবা তার যেই তন্ত্র, সে তন্ত্র তো ওনার পিতাকে উনি ছাড়িয়ে গিয়েছিলেন। এই জন্য মুজিববাদের খুব একটা প্রয়োজনীয়তা ছিল না। হাসিনাবাদটাই আসলে স্ট্যান্ড করেছিল। ওইটা লিখিতভাবে কিছু মানে অথবা মৌখিকভাবে কিছু হয় নাই, কিন্তু জনগণ একদিন একটা দালিলিক ভাবে আলোচনা হবে যে হাসিনাবাদের একটা চিত্র হয়ে যাবে, ফ্যাসিজম হিসেবে এবার তাকে যেভাবে ট্রিট করা হয় বা তাকে তার উপর যে ট্যাগটি দেওয়া হয়েছে, এটির অবশ্যই একটি পর্যায়ে আসবে। জি, ম্যাডাম খালেদা জিয়ার পাশে থাকা যারা থেকেছে দুর্দিনে, আপনি 111 থেকে শুরু করে একেবারে জনাব ম্যাডাম খালেদা জিয়ার একেবারে কাস্টডি পর্যন্ত প্রতিটা মুহূর্তে তা আপনার সাথে পথ চলা হয়েছে, যোগাযোগ হয়েছে, তার মামলাগুলি আপনারা দেখেছেন, আপনি সিনিয়র আইনজীবী সহকারী হিসেবে প্রতিটা মুহূর্তেই এই যে মামলাগুলি, কোন মামলার কোন বিষয়গুলি আসলে বেশি আপনাদেরকে কষ্ট দিত, বেশি আসলে আবেগ আপ্লুত করত? সেটা হচ্ছে সে ম্যাডামের একটা হাতে তো শক্তি পেতেন না, ওনাকে এই অবস্থায় ঘন্টার পর ঘন্টা আদালতে বসে থাকতে হতো আর খুব কষ্ট বোধ করতেন, হাতটা উঠাইতেই পারতেন। আমি একদিন একটা অব্যাহতির আবেদন স্বাক্ষর করতে গেলাম, 17-18 পাতা হবে, তো ওনার স্বাক্ষর করতে খুব কষ্ট হচ্ছিল। তো এই যে একটা অসুস্থ এবং শরীর চলে না, এবং এই যে ডক্টর আখতারুজ্জামান সাহেব উনি অনেক কষ্ট দিয়েছেন, মানে প্রতি তারিখে নিয়ে বসায় রাখা, ঘন্টার পর ঘন্টা বসায় রাখা, আবার কোর্ট থেকে নেমে যাওয়া। আর প্রসিকিউশনে যারা ছিলেন আনিসুল হক এবং মোশাররফ হোসেন কাজল, এদের কৌশলী ছিল কিভাবে ম্যাডামের ওই সামনে বসে চিৎকার করা এবং মানে আদালতের যেই আচরণ
সেটা উনি পান নাই। আদালত তো আদালতই, এবং ডিফেন্স এবং প্রসিকিউশন যারা থাকবে তার মানে এই নয় যে মানে ওই ডিফেন্সের যে অথবা আসামি পক্ষকে একেবারে ঘায়েল করা, মানে সেরকম এটা কিন্তু আইন তা না। তাদের হচ্ছে মামলাটা সুন্দরভাবে তুলে ধরা। অথচ তারা আক্রমণ করে কথা বলতেন, তাদের আক্রমণাত্মক মনোভাব থাকতো, বডি ল্যাঙ্গুয়েজটা অন্যরকম দেখাতো কিনা। হ্যাঁ, হিংসাত্মক। কাজল সাহেব তো প্রচন্ড হিংসাত্মক ভাবে আক্রমণ করেছেন, এবং তার ভিতরে যে কি পরিমাণ হিংস্রতা কাজ করতো সেটা বলার বাইরে। একটা জিনিস আমার মনে আছে, 21শে আগস্টের মামলা যখন রায় হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের 2টা মামলায় সাজা, যাবজ্জীবন সাজা হলো, তখন সৈয়দ রেজাউর রহমান সাহেব বলতেছিলেন আদালতে বসেই, কেন যে বেগম খালেদা জিয়ার আসামি করলাম না, তাহলে তো আজকে তারও যাবজ্জীবন হতো। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম ওনার মুখের দিকে, যে একজন বৃদ্ধ মানুষ, যিনি লয়ার, সে সিনিয়র লয়ার, ওনার মুখ থেকে বেরোলো যে কেন খালেদা জিয়াকে আসামি করলাম না। মানে আসামি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আসামি করা হয়েছে একটা ষড়যন্ত্র করে, এবং তার তখন মনে হচ্ছিল যে বেগম খালেদা জিয়াকে আসামি টানা করাটা হয়তো ভুল হয়ে গেছে। তাহলে একটা কিরকম মনোসুখ প্রত্যাশা, মানে সুখের আসলে বিকৃতির লেভেলটা কি? না, এটা তো মানে অবিচারকে কতটা দূরে নিয়ে গেছিলেন তারা, এবং এটা কখনোই বাংলাদেশের কাম্য নয়। ভবিষ্যতে আমি আশা করব যে দেশটা সুন্দর চলবে, এবং আওয়ামী লীগের যারাই আছে, যারা বিভিন্ন মামলায় আজকে আসামি, তারাও ন্যায় বিচার পাবেন, এটাই আমি আশা করব। কারণ হচ্ছে অবিচার থাকলে, সাম্য না থাকলে, মানবাধিকার না থাকলে কখনোই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার জাগরণ হয় না। জুডিশিয়ারি কুলিং, জুডিশিয়ারি রেভুলেশন বা জুডিশিয়ারিকে কলঙ্কিত করা, জুডিশিয়ারিকে রাজনীতি দ্বারা প্রভাবিত করা, এটির লেভেলটা আসলে কেমন ছিল? না, ওটা ওই সময় জুডিশিয়ারি এমন চলছে যে রাত্রে 9টা পর্যন্ত সাক্ষী জেরা চলছে নিম্ন আদালতে। বিশেষ করে আপনার এই শেখ হাসিনা লাস্টে যে নির্বাচন করলো তার আগে 1 বছর থেকে, তো সকাল 11টা থেকে শুরু হয়েছে, রাত্রে 9টা 10টা পর্যন্ত জেরা, মানে সাক্ষী জেরা জমার মধ্যে চলেছে। আমাদের এমন হয়েছে যে দুপুরের খাওয়ার সময়টা আমরা পাই নাই, এবং যখন আমরা জেরা শেষ করে, আমি নিজেও জেরা শেষ করে যখন নামতাম, তখন আমার কাছে সারা পৃথিবীটাকে অন্ধকার মনে হতো। এতটা দুর্বল, যেহেতু খাওয়ার সময় পর্যন্ত আমার আসামিদের এই অবস্থা নাই। আসামিদেরকে ওই আপনার ইসের কাঠগড়া ছিল, আপনার লোহার কাঠগড়া, তার বসতেও দেওয়া হতো না। ওদের 2-4 জন জাজ সাহেব ছিলেন, তাও সমস্যা হচ্ছিল। জাজ সাহেবদের পিছনে আবার তৎকালীন যারা পুলিশের কিছু লোক এবং ডিজিএফ এর কিছু লোককে ব্যবহার করা হতো, এবং 2-1 জন জজ সাহেব ছিলেন অতি উৎসাহী। তারা আবার এটাকে খবরাখবর রাখতেন যে কোন জজ কয়টা সাক্ষী কম দিল। এরকম করে মানুষগুলোকে একের পর এক সাজা দিতে থাকলেন, এবং তাদের লক্ষ্যই ছিল যে সাজা দিয়ে সবাইকেই নির্বাচনের অনুপযুক্ত করা, যেন তারা আচরণ বিধিতে আটকে যান, আরপিওতে আটকে যান, আরপিও নীতিতে আটকে যান। জি, মামলার বা রাজনীতির চরম একটি ব্ল্যাক চ্যাপ্টার আমরা দেখলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আপনাদের আগে সহযোগী আন্দোলনকারী রাজনৈতিক দলের 4 জনকে এবং বিএনপির অন্যতম সিনিয়র ব্যক্তিত্ব, যিনি সদা হাস্যোজ্জ্বল থেকে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, জনাব ফজলুল কাদের চৌধুরী, সাকা চৌধুরীকে যেভাবে ফাঁসি দেওয়া হলো, এটি আসলে বিএনপি কতটা আসলে বিদারক, বা এই বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীদের হৃদয় আসলে কি পরিমাণ রক্তক্ষরণ হয়েছে? এটা শুধু বিএনপির না, সারা বাংলাদেশের এসকেপি কেলেঙ্কারি যখন মাহমুদুর রহমান সাহেবের আমার দেশে প্রকাশিত হলো, সারা বিশ্বেই এটা আলোড়ন সৃষ্টি করেছে। যে একজন জজ, তিনি বলতেছেন আমি ধমক দেবো, আপনি দাঁড়াইয়া যাবেন, এবং এই যে জাজমেন্টটা, এটাতে ওনারা পরবর্তী রায় কোনটা কতটুকু সঠিক আর কোনটা কতটুকু বেঠিক দিয়েছেন তা না, টোটাল জাজমেন্টের উপরে মানুষের একটা অনীহা সৃষ্টি হয়েছে, অনাস্থা সৃষ্টি হয়েছে। এই কারণেই যে এটা কিভাবে হয়, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং এটা বিএনপির জন্য নয়,
সারা বাংলাদেশের মানুষের জন্য, বিশ্ববাসীর কাছেও এটা একটা বিচারের নামে যেই মানে অবিচার যাকে বলবো সেটা হয়েছে। জনাব সালাউদ্দিন কাজী চৌধুরী একটু ঐতিহাসিক কথা বলে গেছেন যে এই ট্রাইব্যুনালটার জন্য খণ্ডকালীন না হয়, এটি যেন চালু থাকে। তিনিও কি আধ্যাত্মিক পলিটিশিয়ান হিসেবে আধ্যাত্মবাদ ছুড়ে দিলেন কিনা, তিনি কি অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছিলেন কিনা যে মামলায় যে আদালতে তাকে বিচার করা হচ্ছে, তাকে মিথ্যা সাজা দেওয়া হচ্ছে বা তার জীবনের জন্য হুমকি স্বরূপ, এই এমন একটা দিন আসবে যেটার জন্য যিনি এই আয়োজন করেছেন তিনি আসলে টিট ফর ট্যাট হিসাবে দেখবেন কিনা, এই ক্ষেত্রে ঐতিহাসিক দার্শনিকের মতো একটি বার্তাটিকে আসলে আপনি কিভাবে দেখছেন? একটা কথা আছে আমাদের দেশে, গোকুলে বাড়িছে যে তোমাকে বধি বেশে। আওয়ামী লীগ তখন এই ট্রাইব্যুনালকে তৈরি করে লালন পালন করে এগিয়ে নিয়ে গেছে এবং সেখানেই তাদের আজকে বিচার হচ্ছে। যদিও আমি চাই যে তাদের ডিফেন্স এবং তাদের বিচার যেন ন্যায় বিচার হয় এবং সেখানে যেন কোনো অন্যায় অবিচার না হয়, সেটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, একজন লয়ার হিসেবে সেটাই আমার দাবি থাকবে। কারণ হচ্ছে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়াটা পৃথিবীর কারোরই কাম্য নয় এবং কারোর আশাও করা উচিত না। 2000 সালের পর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র জনাব তারেক রহমান মাঠে যখন নামলেন, তৃণমূলে শহীদ প্রেসিডেন্টের সন্তানকে যেভাবে সবাই গ্রহণ করলো, যেভাবে স্বাগত জানালো, তার এই হাস্যোজ্জ্বল মুখ বা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখে যেভাবে তৃণমূলে জাতীয়তাবাদী আদর্শ বা ধানের শেষ প্রতীকের প্রতি যে ভালোবাসা তৈরি হচ্ছিল, তা বিপরীত শিবিরে একটা কাঁপন সৃষ্টি হলো। আওয়ামী লীগ শিবিরেরও একটি নেতৃত্ব চিন্তা করলো যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। তো এই ওয়ালএনএমের ঘাড়ে চড়ে তারেক রহমানকে অ্যাসল্ট করে জোর করে মুসলেকা আদায় করিয়ে দেশ থেকে বিদেশে পাঠিয়ে যেভাবে আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাওয়া হলো, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়েরকে রাজনীতি করার জন্য রংপুর জেলার পীরগঞ্জ কমিটিতে, রংপুর জেলা কমিটিতে সদস্য করে তাকে যেভাবে রাজনীতিতে আনা হলো, উপদেষ্টার নামে তাকে বিভিন্নভাবে বেতন ভাতা দেওয়ার ব্যবস্থা করা হলো। দুই প্রধানমন্ত্রীর পুত্রকে কিন্তু দেশের মানুষ প্রত্যেকে চেনে, কে কোন পুত্রের অবস্থান কেমন এবং জাতি তাদেরকে আসলে কিভাবে ওন করে। সজীব ওয়াজেদ জয় যেই প্রত্যাশা নিয়ে তার মা ওনাকে রাজনীতিতে এনেছিলেন, এই দেশের মাটি মানুষের সাথে ওনার মানে যে সম্পর্ক সেটা উনি গড়ে তুলতে পারেন নাই। এবং ওনার বক্তৃতার ভিতরেই দেখবেন, ওনার কথার ভিতরে দেখবেন যে একটা অহমিকা ছিল। যেমন আমার উনি তার ভাষায় যে ওনার পরিবারের অমক অমক এরকম শিক্ষিত, তারপরে আমরা এটা করে খাই না সেটা করি না, মানে নিজেদের যে আমিত্ব রাজনীতিতে চলে না, আমিত্ব রাজনীতিতে চলে না। আর রাজনীতি হচ্ছে জনগণের, সেখানে সার্টিফিকেট দিয়েও রাজনীতি হয় না। এবং এখন দেখা গেল যে উনি সবকিছুই বলেছেন, কিন্তু এখন দেখি 15টা বাড়ি 20টা বাড়ি। তো এই যে তো উনি তো আসলে যেটা আমরা এখন যেটা বুঝতেছি যে উনি রাজনীতি করার পরিবর্তে উনি অর্থ অর্জনের প্রতি ওনার বেশি মনোযোগী ছিল এবং এই দেশের মাটি ও মানুষের প্রতি যেই টান, এবং উনি নিজে বিয়েও করছেন বাইরের একটা হিসাব, মানে পারিবারিকভাবে এরকম, এবং জনগণের হৃদয়ে পৌঁছানোর যেই মানে পরিবেশটা সৃষ্টি করা অথবা নিজেকে তৈরি করা, সেখানে শেখ হাসিনা তাকে সেভাবে তৈরি করতে পারেন নাই। এবং এই শুধু সার্টিফিকেট দিয়ে অথবা বিদেশে পড়িয়েই সার্টিফিকেট মানুষকে একটা দেয়, যে সনদ, একটা কাগজ দেয় যে হ্যাঁ এই পর্যন্ত সে লেখাপড়া করেছে, কিন্তু তার মানে সেই কারিকুলামের মধ্যে তাকে বিচার করা হয়, কিন্তু ওটা দিয়ে কিন্তু মনুষ্যত্ব নির্ভর করে না, মানবতা নির্ভর করে না, এবং তার গণতান্ত্রিক এবং ব্যক্তিগত আচরণেরও পরিবর্তন করে না। এখানে উনি অনেক পিছিয়ে ছিলেন এবং মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে জনাব তারেক রহমান যেভাবে সকল কিছু উল্টে দিলেন, একেবারে নিরবিচ্ছিন্নভাবে সময়ের বিচার আমরা দেখতে পাই যে 6 ঘন্টা সময়ের ডিফারেন্স রয়েছে। তৃণমূলের একেবারে ওয়ার্ড পর্যায়ের একজন কর্মীর সাথে তিনি কথা বলেছেন, সবসময় দল যেন সরব থাকে, দল যেন সবসময় অ্যাক্টিভ থাকে রাজপথে, সেটির জন্য যে ভূমিকাটা নিয়েছেন, যার কারণে
বিএনপির কোন আন্দোলনের সফলতা এসেছে 70%, কোন আন্দোলনে 80% এসেছে, কোন আন্দোলনে হয়তো 90% এসেছে। শতভাগের জন্য যে রূপ পরিগ্রহ, রূপ কাঠামো তিনি তৈরি করেছেন, যার কারণে একেবারে 36 জুলাই আসলো বা 5ই আগস্ট আসলো, এই যে একেবারে 36 পর্যন্ত নিয়ে যাওয়া, 2015 সালে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস নামে যে এক দফা ঘোষণা করেছিল, সেই এক দফা অটো হাইড হয়ে গেছিল। 9 বছর পরে জুলাইয়ের একদম শেষ মুহূর্তে এসে যখন আবার এক দফা সামনে আসলো, এটি কত রকম আসলে পলিটিক্যাল কৌশল বলে আপনি মনে করছেন? তারেক রহমান সাহেব আপাদমস্তক একজন পলিটিশিয়ান হিসেবে, আর বিশেষ করে বর্তমানে উনি নিজেকে মানে পারফেক্ট পলিটিশিয়ান হিসেবেই আজকে সমাজের কাছে অবস্থান করে নিয়েছেন। ওনার বক্তব্য, কথাবার্তা এবং দীর্ঘদিন 2001 সালে নির্বাচনের সময় উনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং ওই 1 সালের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কারণেই ওনার প্রতি একটা বড় ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে যায় তখন থেকে, যে এই ছেলে মাঠে থাকলে তো আমাদের নেতৃত্ব যদি থাকে তাহলে ভয়াবহতা সৃষ্টি হতে পারে। এর কারণ এরপরে ওনার উপরে যত নির্যাতন হয়েছে, এরপরে এই যে কুশাগোষ্ঠীর মামলা, এর লক্ষ্য তো ছিল তো ফাঁসি দিয়ে দেওয়া, মানে ওনাকে শেষ করে দিতে পারলেই মাঠটা খালি হয়ে থাকবে। এক্ষেত্রে ট্রাইব্যুনাল একটি প্রশ্ন আসলে আমি সামনে রাখি, নিম্ন আদালত দিচ্ছে 5 বছর, উচ্চ আদালত কমানোর পরিবর্তে বাড়িয়ে দিচ্ছে 10 বছর, এটা আসলে কি ধরনের মানে ট্রাইব্যুনাল? এগুলি আপনারা যাতে একদম চাক্ষুষ যেগুলি দেখেছেন, এটি কেমন আসলে, কেমন বিচারিক? আসলে বিচার ব্যবস্থা বলতে তো শেখ হাসিনা নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা ছিল এবং তৎকালীন সময় যারা আইন সচিব ছিলেন, তাহলে শেখ হাসিনা এখানে জাজ, হ্যাঁ তিনি জাজ। এবং যেটা আপনি দেখেছেন যে আমাদের দেশে আমরা সবাই জানতে পারলাম যে আপনার নির্বাচনের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ গভর্নমেন্ট হবে, অন্তর্বর্তীকালীন সরকার হবে এবং তারাই নির্বাচন তত্ত্বাবধায়ক যেটা। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, টোটাল জাজমেন্ট পাল্টিয়ে দেওয়া হয়েছে। তো এখানে তো উনি জাজ, উনি হুকুমদাতা, আর অনেক ক্ষেত্রে জাজমেন্টও আইন মন্ত্রণালয় থেকে লিখে দেওয়ার, এবং বিভিন্ন পত্রপত্রিকায় যারা ভালো ইংরেজি জানেন তাদেরকে ব্যবহার করা হয়েছে যে এই জাজমেন্টগুলো লিখে দেওয়ার জন্য। এটা আমি নিম্ন আদালতেও একটা জাজমেন্ট দেখলাম, সেটা হচ্ছে মাহমুদুর রহমান সাহেবের আর শফিক রেহমান সাহেবের যে জয় হত্যা চেষ্টা মামলা। এই টোটাল ভালো ইংরেজিতে লেখা। তো আসাদুজ্জামান নূর নামে আওয়ামী লীগ সাবেক মন্ত্রী, না ইনি হচ্ছেন ওই কোর্টের, ওনার নামও ওই রকম আসাদুজ্জামান, ওই কোর্টের জাজ ম্যাজিস্ট্রেট ছিলেন। তো ওনার যে গুণগত মান, তাতে এই ইংরেজিতে এত সুন্দর জাজমেন্ট লেখার ছিল না। পরে আমরা তথ্য নিয়ে জানতে পেলাম যে এইটা শুধুমাত্র ওনার কাছে পৌঁছানো হয়েছে। হ্যাঁ, পৌঁছানো হয়েছে, উনি সিগনেটরি, শুধু সিগনেচার করবেন আর পরে বলে দিবেন রায় এইটাই। এবং এটাও দেখি আপনারা দেখবে, মানে হয়তো আপনাদের চোখে পড়েছে কিনা, এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে সজীব ওয়াজেদ জয় যখন সাক্ষী দিতে আসেন, তখন আসাদুজ্জামান নূর যিনি বিচারক, তিনি তাকে এগিয়ে আনতে গেছেন, সিএমএম সাহেব নিজে গেছেন। একটা কোর্টের বিচারক যখন কাউকে এগিয়ে আনতে যায়, তাহলে ওই বিচারকের কি হবে সেটা তো, ওই বিচারকের কাছে কি বিচার আশা করা যায়। এবং এটা পৃথিবীতে আর একটা ঘটনা, এটা আপনি সক্রেটিসের সময় দেখেন, তখনও কিন্তু পক্ষে বিপক্ষে হতো। হ্যাঁ, এবং জজরাও কিন্তু ডিভাইডেড ছিলেন। সর্বশেষ পর্যন্ত যখন ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তারপরে জজরা, বেশ কিছু জজ ওনার পক্ষে ছিলেন। কিন্তু এখন আমাদের মানে এত সেই সময়ের আমলে, আর এখন যে জজ যে একেবারে চলে গেলেন ওই ওনাকে এগিয়ে দিতে অথবা পৌঁছায় দিতে, তাহলে সেই জজ সাহেব কি বিচার করবে? এইটা তো এইরকম জজশিপ যেন বাংলাদেশে না আসে। আমরা চাবো যে একটা সুন্দর সেই জজশিপ আসবে যে তার মর্যাদা বুঝবে। কারণ মহান রব্বুল আলামিন উনি হচ্ছেন কাজুল কুজ্জাত, সমস্ত বিচারকের বিচারক। তার একটা অংশ দেওয়া হয়েছে আমাদের জজ সাহেবদেরকে বিচারের জন্য,
এবং কাল কিয়ামতের মাঠে কোরআন এবং হাদিস যেটা বলে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে যারা ন্যায় বিচারক তাদেরকে, আর সর্বোচ্চ অপদস্থ হবেন যারা অন্যায় অবিচার করেছেন। আর সেই বিচারক যখন এতটা অবিচারক হয় এবং এতটাই দলকানা হয়, তাহলে তো আর ন্যায় বিচার বলে কিছু থাকে না। এই ধরনের জুলুম, এই ধরনের জালিম পড়াই আসলে তাদের কাছকে এই পর্যায়ে নিয়ে এসছে। এখন ঘনিষ্ঠ পাল্টে গেছে। আপনি যেভাবে রাজনীতি করে যাচ্ছেন, দীর্ঘ বছরে দায়িত্ব পালন করেছেন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার অন্যতম কাছের মানুষ হিসেবে জনাব তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য স্ত্রী ম্যাডাম খালেদা জিয়ার কাছে আসতে পেরেছেন, পাশে আসতে পেরেছেন, সেবা দিতে পেরেছেন, দলের প্রতি ভালোবাসা রাখতে পেরেছেন। সেক্ষেত্রে এত বছরের ভালোবাসার, এত বছরের ত্যাগ বা কঠিন সময় আওয়ামী লীগের রক্তচক্ষু এড়িয়ে যেভাবে নিজ দলের প্রতি আপনি ডেডিকেশন রেখেছেন, তার পুরস্কার হিসেবে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে প্রেক্ষাপটটি চলছে, গোপালগঞ্জ 1, কাশিয়ানী এবং মকসুদপুরের নন্দিত মুখ হিসাবে দলের কাছে আপনি যে সমর্থন প্রত্যাশা, দল আপনাকে নিয়ে কতটা আস্থা রাখছে, আপনি কি আশাবাদ করছেন? আমি আমার চেষ্টা আমার এলাকার জন্য জনগণের সাথে যোগাযোগ রক্ষা করা, আমি আমার থেকে চেষ্টা করতেছি, কিন্তু বিচারের ভার দলের এবং আমি প্রত্যাশা করতেছি। প্রত্যাশা থাকা ভালো, তার মানে এটাই না যে দল আমাকে না দিলে আমি মনক্ষুণ্ণ হব, অথবা দল বিচারের দায়িত্ব হচ্ছে দলের, এবং আমি যদি উপযুক্ত হই, জনগণের কাছে যদি দল মনে করে যে না, জনগণের কাছে গেলে আমি জনগণ আমাকে গ্রহণ করবে এবং আমাকে তাদের খেদমতের জন্য নিয়োজিত করবে, তখন দলের বিচার বিশ্লেষণে যেটা আসবে আমি সেটাকেই মেনে নিব। গোপালগঞ্জে কিছুটা তো অ্যাডভান্টেজ থাকেই আওয়ামী লীগের, তারপরেও বিএনপির, আপনি বলেছেন আপনার সূচনা বক্তব্যে যে বিএনপির মানুষের কিন্তু একটা ক্রন্দন রয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ক্রন্দন রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই হয়তো ভোট কেন্দ্রে যাবে না, কিন্তু অনেকেই আশাবাদী হবে যে একজন মেজবা, একজন ক্লিন ইমেজের মানুষ, এরকম হয়তো অনেকের বক্তব্য আমরা শুনেছি। সেক্ষেত্রে আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয়, বিজয়ের মালাটি আসলে গলায় পড়বে কিনা, যদি বিজয় আসে তাহলে এই দুইটি উপজেলা নিয়ে যে সংসদীয় আসন গোপালগঞ্জ 1, সেটিকে সেভাবে সাজানো গোছানোর জন্য আপনার আসলে রূপকল্প রয়েছে? আমাকে যদি দল নমিনেশন দেয় এবং জনগণের কাছে আমি যতটা গিয়েছি, দলবল নির্বিশেষে, রাজনীতিতে আসলে 10% লোক বেশি করে না, আর 90% লোক হচ্ছে ভোটার থাকে, রাইট, এবং তারা শান্তি চায়, তারপরে আপনার ওই মানে সমস্ত অত্যাচার মুক্ত চায় এবং মিথ্যা মামলা, হয়রানি, চাঁদাবাজি, দখলবাজি, এগুলো থেকে মুক্তি চায়। তো আমার প্রতি কিছুটা দুর্বলতা তাদের আছে। যদি আমাকে আল্লাহ তাআলা রহমত করেন এবং আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে যেটা করব সেটা হচ্ছে আমার এলাকার সার্বিক উন্নয়ন। শুনতে খারাপ লাগবে, গোপালগঞ্জের মুকসেদপুর এবং কাশিয়ানীতে কিন্তু সেরকম উন্নয়ন হয় নাই। ওখানে যিনি মন্ত্রী ছিলেন, ব্যক্তি উন্নয়ন হয়েছে তাদের, কিছু লোকের উন্নয়ন হয়েছে, কিন্তু আপনি ভিতরে গেলে দেখবেন যে রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা। এবং এমনও জায়গা আছে, একটা ব্রিজের জন্য আমি গিয়েছিলাম তো দিগনগরে, অন্তত 20,000 লোক বসবাস করে, একটা মানে বাঁশের চার দিয়ে পার হয়, সেখানে গর্ভবতী মায়েরা এবং ধান মাথায় করে নিয়ে এসে খুবই কষ্ট হয়, ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, এবং এরকম এত অনুন্নত অবস্থা, যেটা আমার প্রথম কাজ হবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, তাদের মান উন্নয়নের চেষ্টা করা। এরপরে চিকিৎসা অবস্থা খুবই খারাপ, একটা হসপিটাল আছে এবং নামমাত্র সেখানে চিকিৎসাই হয় না, মানুষ খুব বিপর্যস্ত দুই থানাতেই। এরপরে আছে আপনার যেই চাকরি বাকরির ব্যবস্থা একেবারেই নাই ওখানে। আপনার টোটাল গোপালগঞ্জেই কোনো শিল্প কারখানা গড়ে ওঠে নাই। সেখানে আমার সর্বচেষ্টা থাকবে যারা শিল্প কারখানার অথবা উদ্যোক্তা আছেন অথবা অন্য অন্য জায়গা আছেন, আমাদের প্রচুর জনশক্তি আছে, সেখানে তাদের সহজলভ্য জায়গা দিয়ে যে হ্যাঁ আমার এখানে কিছু শিল্প কারখানা তৈরি করব। এবং আমার সরকার যদি আসে, আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, ওনার কাছে গোপালগঞ্জ যেমন বগুড়াও তেমন, আমার কাছে সেটাই মনে হয়েছে। এবং
ওনার কথার সাথে কথা বলে আমার নেত্রী বেগম খালেদা জিয়াও ঠিক তেমনি। ওনারা আশা করি ওনারা ওটার উন্নয়নের জন্য এবং মানে বিভিন্ন মানে কলকারখানা প্রতিষ্ঠান করার জন্য মানুষের আয় উন্নতি বৃদ্ধির ক্ষেত্রে আর কৃষি বিপ্লব যেটা গোপালগঞ্জে সম্ভব, যে প্রচুর জমি আছে এবং আপনার সবচেয়ে মজার হচ্ছে অত সার লাগে না, খুব কম সারে এবং কম পরিশ্রমে ভালো ফসল হয়। সেটিকে যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি এবং আধুনিক যেই চাষাবাদের ব্যবস্থা ওটা নিয়ে আসতে পারি, তাতে আমাদের কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে। মানুষের এমপি আর দলীয় এমপি, দলীয় বলয় নিয়ে যারা এমপি হয়েছে নীতিপুরে আমরা দেখেছি একবারের বেশি পুনরায় আর জনগণ তাকে সংসদে পাঠায় নাই। যারা মানুষ নিয়ে এমপি হয়েছেন তাদের কিন্তু বারবার পাঠিয়েছেন এবং তাদের প্রতি আস্থা রাখার কারণে দলও তাকে সম্মানিত করেছে, ক্যাবিনেট মিনিস্টার পর্যন্ত দিয়েছে। অনেক আছে ফোন রিসিভ না করা ভিআইপি এমপি, অর্থাৎ ভোটের আগে প্রচুর ফোন রিসিভ করতেন, ভোটের পরে তিনি ফোন রিসিভ করা ভুলে গেলেন। একজন সাংসদকে ফোন দেওয়ার পরে একজন ভোটারের সাথে সাংসদের সম্পর্ক কেমন হওয়া উচিত? একজন জয়নাল আবেদিন মেজবাকে আসলে তার সংসদে আসনবাসী কিভাবে পাবে? আমি যদি নমিনেশন পাই ইনশাল্লাহ প্রথম দিন যেভাবেই যাব সবার কাছে দুয়ারে দুয়ারে ভোট চাওয়ার জন্য যে হৃদয় নিয়ে, আমি আশা করি যদি পরবর্তী নির্বাচনে আমাকে দল নমিনেশন দেয় আমার ওই হৃদয়টাই 5 বছর ওইরকমই থাকবে। আমি কোনো দল নমিনেশন দিবে এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া, কিন্তু দলের কিন্তু প্রত্যাশা থাকে যে আমি নমিনেশন দিলাম, কিন্তু যাকে নমিনেশন দিলাম সে শুধু দলের না ওই এলাকার সবার জন্য, আর না হলে তো দলও ক্ষতিগ্রস্ত হবে। সবার আস্থার প্রতীক কিনা, সবাই তাকে চায় কিনা, তিনি কতটা নন্দিত, জনগণের মাঝে কতটা মার্চ করতে পেরেছেন। নাহলে তো দলের কাছে আমি ছোট হব আর দলও ছোট হবে। সেক্ষেত্রে আমি চেষ্টা করব দল বল নির্বিশেষে সবার উপকার করা, সবার পাশে দাঁড়ানো। আমরা অনেক আলোচনা করলাম, যার জন্য তাকিয়ে আছে সেই নন্দিত মুখ। ম্যাডাম খালেদা জিয়া দীর্ঘ বছর পরে বিদেশে গিয়েছিলেন, চিকিৎসা করেছেন, ফিরে এসেছেন। ডক্টর জোবাইদুর রহমান, জনাব তারেক রহমানের সুযোগী স্ত্রী, তিনি এদেশে এসেছেন, ফুলের সংবর্ধিত করা হয়েছে। কিন্তু সেই মধ্যমণি যে বিনিদ্র রজনী যাপন করে নির্ঘুম সময় কাটিয়ে যে দলকে নেতৃত্ব দিয়েছেন, তার জন্য আপনারা কতটা উচ্ছ্বসিত? গোপালগঞ্জের মানুষ জনাব তারেক রহমানকে বা আপনার সংসদের আসন মানুষ তারেক রহমানকে আসলে কতটা গ্রহণ করবেন বলে মুখিয়ে আছেন? আপনি তাদের মধ্যে কি ধরনের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন? আমি কিছুদিন আগে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে সুব্রত বাইনকে ইন্ডিয়া থেকে এনে মনিরুল ইসলাম নাকি জনৈক পুলিশ অফিসার তাকে ট্রেনিং দিয়ে লন্ডনে পাঠানোর জন্য চেষ্টা করেছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে হত্যা করার জন্য। এই বিষয়টা গোপালগঞ্জে জানাজানি হওয়ার পরে গোপালগঞ্জের মানুষরা মনিরুল সাহেবকে সিসি করেছে, বলেছে যে দেশে গণতন্ত্র থাকবে, নেতৃত্ব থাকবে, এবং উনি হচ্ছেন এখন বাংলাদেশের বলতে গেলে এককত্বই, এরকম একটা রাজনৈতিক অভিভাবক এরকম একটা লোক ওইখানে যে একদম দাড়ি টাড়ি বানায়া মানে মানে একে পাকিস্তানের মতো সাজায়া ওনাকে হত্যা করার জন্য এইভাবে ট্রেনিং দিয়ে পাঠানো যারা, যে মনিরুল ইসলাম তার বাড়ি মুকসুদপুরে, এবং তার প্রতি মানুষের খুব ঘৃণা দেখেছি। এবং তাতে আমার এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের প্রতি দেখেছি যে না, তাদের ভালোবাসা আছে। এবং উনি বিভিন্ন সময় ওই গোপালগঞ্জে মিটিং করেছেন এবং মানুষের সাথে কথা বলেছেন, যেটা জিয়া রহমান সাহেবও করেছেন। ওনার ভিতরে ওনার পিতার একটা গুণ আছে, সেটা হচ্ছে উনি সবার সাথে কথা বলেন এবং সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ভালো মন্দ জানতে চান। এটা জানার ইসের পরে গোপালগঞ্জে একটা মনে করেন যে একটা এই মনিরুল ইসলাম অথবা আওয়ামী লীগের যেই ষড়যন্ত্র, এর প্রতি মানুষের অত্যন্ত একটা ঘৃণা আসছে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি যেই মানে একটা ভালোবাসা আছে, অথবা দেশের জন্য ওনাকে প্রয়োজন, এই জাতির
ভবিষ্যৎ বিনির্মাণের জন্য ওনার প্রয়োজন, সেটা আমি দেখতে পেরেছি। অধিক শ্রোতা, ভালো শ্রোতা, ভালো বক্তা, যিনি বেশি সময় ধরে শোনেন, বেশি সময় ধরে ধারণ করেন, তিনি বেশি সময় ধরে ধারণ করতে পারেন, লালন করতে পারেন। সেক্ষেত্রে জনাব তারেক রহমান যেভাবে দেখেছি ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনেন, বলেন কম, শোনেন বেশি, এটি একজন রাজনীতিকের চরমতম একটি উৎকর্ষ সাধন করার একটি গুণ কিনা, এক্ষেত্রে অন্যতম একটা মাইল ফলক জনাব তারেক রহমান অর্জন করতে পেরেছেন কিনা? শুনতে পারা এবং ধৈর্যের সাথে শোনা, এটা ম্যাডামের ভিতরে আছে। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এটা শতভাগ প্রমাণ করেছেন যে এই যে ঘন্টার পর ঘন্টা, এটা আমিও বসে থাকতে পারবো না, এত কয়েক ঘন্টা একটানা যেভাবে বসে থাকেন। উনি একজন মানে না শুনলে তো ধারণ করতে পারবেন না, এবং উনি সমাধানটাও করতে পারবেন না। রাইট। এবং উনি জনগণের কি চায়, জনগণের কি দায়িত্ব, ওনার এটা ধারণ করেই তো উনি করবেন। সেক্ষেত্রে একজন তারেক রহমান যে আইকনিক দিকটি আপনাদের সামনে রেখেছেন, আপনাদের প্রত্যেকের এতে অটো ট্রেনিং হয়ে গেছে কিনা? আপনারাও যারা সাংসদ হবেন, আপনারাও যারা জনপ্রতিনিধি হবেন, আপনারা জনগণের কথাগুলি মনোযোগের সাথে শুনবেন কিনা? মনোযোগের সাথে শোনাটাও অন্যতম একটা সম্মান এবং অন্যতম যোগ্যতা কিনা? হ্যাঁ, সেটা আমি একটু আগে বলতেছিলাম ম্যাডাম এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যে আমাদেরকে যেভাবে ওনার মাধ্যমে আমরা যেটা শিখেছি, এটা আমাদেরকে অবশ্যই পালনীয় এবং স্মরণীয়। কারণ হচ্ছে জানলে, জনগণের দুঃখ কষ্টের কথা জানলেই না আমি তার পক্ষে তা কাজ করতে পারব। রাইট। এবং ওনার এখন উনি হচ্ছেন বর্তমানে আমাদের অনুসরণীয়, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আদর্শ রেখে গেছেন, ম্যাডাম যে আদর্শ পালন দিয়েছেন, এবং উনি বর্তমানে যেটা করতেছেন, এটাকে অবশ্যই আমাদেরকে পালনীয়, এবং এইটা দেশের জন্য এবং একজন সংসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার মানুষ, দেশবাসী যারা আপনাকে দীর্ঘ বছর চিনেন, যারা আপনাকে লালন করেন, যারা আইন অঙ্গনে আছেন, আপনি জনাব তারেক রহমানের পরিবারের সাথে কানেক্টেড, ম্যাডাম খালেদা জিয়ার পরিবারের সাথে কানেক্টেড, সবাই আপনাকে চিনেন, জানেন, ভালোবাসেন। সবার মধ্যে আপনার সমাপনী বক্তব্য, সমাপনী আলোচনা, আমরা অনুষ্ঠানের সমাপ্তি রাখবো। প্রিয় গোপালগঞ্জ 1 মুকসেদপুর কাশিয়ানীর প্রত্যেকটি জনগণের কাছে আমার আবেদন, আমি যদি দল থেকে নমিনেশন পাই এবং আপনাদের কাছে ইনশাআল্লাহ আপনাদের মন জয় করতে পারি, আমি সংসদ হলে আপনাদের পাশে থাকব এবং বিপদে আপদে উন্নয়নে সর্বক্ষেত্রে আপনাদের একজন সংসদ হিসেবে নয়, একজন খেদমতগার, একজন সেবক হিসেবে কাজ করতে চাই, এইটুকুন বলেই আমি দোয়া চাচ্ছি। জি, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূলের থেকে যিনি কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিএনপি পরিবার, বিএনপির চেয়ারপারসনের পরিবারের সাথে যিনি সুসম্পর্কিত, দীর্ঘ বছর যিনি যে পরিবারের হয়ে আইনি লড়াইটি লড়েছেন এবং রাজপথে অনেক চাক্ষুষ ঘটনা তিনি দেখেছেন, অনেক হৃদয় ভিতরের ঘটনা তার সামনে হয়েছে, অনেক হৃদয় রক্তক্ষরণ নিয়ে যিনি এত বছর যাবৎ রাজপথে রাজনীতি করছেন বা নেতৃত্ব দিচ্ছেন, তার ত্যাগের প্রতি সম্মান রেখে 2016 সালে যাকে কেন্দ্রীয় আইন বিষয়ক সহ আইন বিষয়ক সম্পাদক হিসেবে দল দায়িত্বশীল করেছে, তার ত্যাগের প্রতি বা তার নিষ্ঠার প্রতি, দায়িত্বশীলতার প্রতি বা সততা বা সৎ নীতির প্রতি গুরুত্ব দিয়ে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ 1 থেকে অবশ্যই দল মনোনয়ন দেবে বলে তৃণমূল মনে করছে, সাধারণ মানুষ মনে করছে। আমরা মাঠ পর্যায়ে গিয়েছি, বিভিন্ন ব্যক্তির আলোচনা চলছে, সেক্ষেত্রে অনেকেই তার ব্যাপারটি এগিয়ে রেখেছেন, সেই জন্যই মাঠ ঘুরে এসে কিন্তু আজকের আলোচকের মুখোমুখি হয়েছে। দর্শক, এই আলোচনা থেকে গুণগত বিষয় নিয়ে আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে আদর্শ নাগরিক হিসেবে দেশ গঠনে ভূমিকা রাখি, নিজের এলাকা গঠনে ভূমিকা রাখি এবং দায়িত্বশীল সৎ যারা তাদেরকেই ভোটাধিকারের প্রয়োগের মাধ্যমে জনগণের অধিকার বাস্তবায়ন করার ক্ষেত্রে দায়িত্বশীল করি। এই হোক আগামী নির্বাচনের প্রতিপাদ্য বিষয়। এই বিষয়টি সামনে রেখেই আগামী রাজনীতির এগিয়ে যাক এবং দল ত্যাগী নেতৃত্বদেরকেই ত্যাগের বিচারে, নীতির বিচারে মনোনয়ন দিয়ে দলকেও কলসমুক্ত রাখুক এবং সংসদীয় এলাকার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক। এই হোক আজকের আলোচনা। ইতিমধ্যে দর্শক, পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো আলোচকে বা আজকের আলোচকে মনোনয়ন করে বিষয় যুক্ত করার প্রত্যাশা কাছে বিদায় টানছি। আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।